ইউনূসের শাসনের, অন্তর্বর্তী শাসনের গত ৩ মাসের একটা আলাপ আলোচনা, পর্যালোচনা তারা করেছে রিপোর্টটিতে। একই সঙ্গে সামনের দিককার তার যে চ্যালেঞ্জগুলো, বিপদগুলো, সেই বিষয়গুলো তুলে ধরেছে। আমি এই বিষয়গুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা ইকোনমিস্ট পড়েন তারা নিশ্চয়ই ইকোনমিস্টে এই লেখাটি ইতিমধ্যে পড়ে থাকতে পারেন কিংবা সামনে পড়ে নেবেন। কিন্তু যারা ইকোনমিস্ট পড়েন না বা তাদের জন্য আমি একটু এই আলোচনাটা করছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আলোচনায়। যে কথাটা দিয়ে আমি শুরু করেছি যে ইকোনমিস্ট বলেছে যে এটা আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আমি ঠিক একজ্যাক্ট লাইনটা সেটা আমি আপনাদেরকে একটু আগে পড়ে শোনাই। দ্য উইকস অ্যাহেড, সামনের দিনগুলিতে, দ্য উইকস অ্যাহেড উইল বি হ্যাজার্ডাস ফর এ গভর্নমেন্ট দ্যাট হ্যাজ নো কনস্টিটিউশনাল বেসিস অ্যান্ড ডিপেন্ডস অন পপুলার সাপোর্ট। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে সামনের দিনগুলো এই সরকারের জন্য হবে খুবই বিপজ্জনক। কোন সরকারের জন্য? যে সরকারের কোনো কনস্টিটিউশনাল বেসিস নাই, তারা একটা পপুলার সাপোর্টের উপর যাদেরকে নির্ভর করতে হয়। এখন সেই পপুলার সাপোর্টটা ৫ই আগস্টের পরে যে অবস্থায় ছিল গত ৩ মাসে, সেটি কোন জায়গায় গিয়েছে সেটি নিশ্চয়ই আপনারা জানেন। যাই হোক, আমি ইকোনমিস্টের যেই চ্যালেঞ্জগুলো, যে ঝুঁকিগুলো তারা উল্লেখ করেছে সেগুলো একটু পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরি। তারা প্রথমে যেটা বলেছে যে ক্ষমতায় তারা এই যে ৩ মাস কাটানোর পর এখনও তারা প্রধানত ৩টি চাপের মধ্যে আছে। সে ৩টি চাপের মধ্যে একটি হচ্ছে দৈনন্দিন সুশাসন নিশ্চিত করা, গুড গভর্নেন্স, ডে টু ডে গুড গভর্নেন্স, যার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি জড়িত। সো ডে টু ডে গভর্নেন্সের ক্ষেত্রে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে বা পুনরুদ্ধারের ক্ষেত্রে গভর্নমেন্টের অবস্থান, আমি দেখেছি যে অনেক বিশ্লেষকরা অনেকেই একেবারে শূন্য মানে দিচ্ছেন এই গভর্নমেন্টকে। আপনারা তো নিজেরা যারা বাংলাদেশে থাকেন কিংবা যাদের আত্মীয় স্বজন বা বাংলাদেশে থাকে তারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন কী অবস্থায় আছে। এটি নিয়ে গভর্নমেন্ট একটা চাপের মধ্যে আছে। এর বাইরে আরেকটি চাপের মধ্যে আছে গভর্নমেন্ট। ইকোনমিস্ট বলছে যে রিফর্ম এজেন্ডা পরিষ্কার করা। সরকার শুরু থেকে বলছে যে তারা একটা রিফর্ম করতে চায়, কিন্তু কি রিফর্ম করতে চায়? তারা বেশ কয়েকটি কমিশন গঠন করে দিয়েছে। আবার আজকে একটি ঢাকা ট্রিবিউন পত্রিকায় দেখলাম একটা লিড আইটেম, তারা বলছে যে এই যে রিফর্ম কমিশনগুলো গঠন করেছে তাদেরকে যে গভর্নমেন্টের ফর্মাল চিঠি দেওয়া, সেই চিঠিটি এখন পর্যন্ত দেয়নি। এনিওয়ে, সেই মানে কমিশনগুলো কাজ শুরু করেছে, কি করছে, কবে, কতদিন করবে, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার না। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে বারবার সরকারকে চাপ দেওয়া হয়েছে যে আপনারা কি রিফর্ম করতে চান, কতদিনের মধ্যে করতে চান, সেটি পরিষ্কার করেন। সো এই চাপের মধ্যে আছে। ইকোনমিস্ট বলছে যে এই যে রিফর্ম এজেন্ডা পরিষ্কার করা, এটা নিয়েও সরকার একটা চাপের মধ্যে আছে। এবং আরেকটি চাপের মধ্যে আছে সেট এ ডেট ফর ইলেকশন, মানে একটা নির্বাচনের তারিখ ঠিক করা, যে একটা নির্বাচনের রোডম্যাপ ঠিক করা। সরকার বরাবরই একটা মানে আলো আঁধারির মধ্যে রেখেছে, একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে যে সরকার কখন নির্বাচন করবে, কখন নির্বাচন করতে যায়। এবং এই বিষয়টি নিয়ে মানে ইকোনমিস্ট তার রিপোর্টে যে উল্লেখ করেছে, যেখানে আমি যে লাইনগুলো প্রথম পড়ে শোনালাম যে সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নাই, তারা একটা পপুলার সাপোর্টের উপর নির্ভর করে আছে এবং সেই সাপোর্টটা ক্রমশ কমে যাচ্ছে। এবং এই যে নির্বাচনটা কবে হবে, ইতিমধ্যে এই নির্বাচনের চাপে রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছে। ইকোনমিস্ট বলছে যে বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি জুনের মধ্যে নির্বাচন চান। এবং অন্যান্য নানা কেউ অবশ্য নির্বাচন নিয়ে তারা বলছেন যে ঠিক আছে, নির্বাচন স্লো হোক, আগে সংস্কার হোক, কিন্তু নির্বাচনটি আগে হওয়া নিয়ে সরকার চাপের মধ্যে আছে। আচ্ছা, ইকোনমিস্ট বলছে যে এই যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, তারা যে সরকার পরিচালনা করছেন এবং তাদের সরকার পরিচালনা যেহেতু তাদের কোনো অভিজ্ঞতা নাই এবং বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা একেবারেই অনভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন, সেটি তারা বলছেন। এই সময়ে এই সরকারের সামনে ইন্টারনাল যেই ফ্যাক্টরগুলো আছে যার কারণে তাদের সামনের দিনগুলো ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছেন বা বিপদসংকুল বলে মনে করছে ইকোনমিস্ট, তার সঙ্গে বাইরের কিছু চাপ, বাইরের কিছু চ্যালেঞ্জ যুক্ত হয়েছে বলে ইকোনমিস্ট তাদের রিপোর্টে উল্লেখ করছে। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে ইকোনমিস্ট তার উল্লেখ করেছে। এবং সেটি উল্লেখ করতে গিয়ে ইকোনমিস্ট বলছে যে ডোনাল্ড ট্রাম্পের একটা বড় অবস্থান হচ্ছে মানে বৈদেশিক সহায়তা কমিয়ে দেওয়া। বিশ্বের যে বিভিন্ন দেশগুলোকে সহায়তা করা, মার্কিন যুক্তরাষ্ট্র যেসব সহায়তা দেয় বা ক্লাইমেট চেঞ্জের কারণে যেসব ফান্ডিং করা, যে কোনো ধরনের ফান্ডিংয়ের ক্ষেত্রে তার একটা রিজার্ভেশন আছে, সে এগুলো চায় না। ফলে অথচ বাংলাদেশের জন্য এই মুহূর্তে বৈদেশিক সহযোগিতাই হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয়।
এটি একটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। এটি নিয়ে আরও একটু তাদের কথাবার্তা আছে, আমি সেই আলোচনায় যাব। তার সঙ্গে তারা যেই মানে বৈদেশিক চ্যালেঞ্জের ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকারের জন্য যেটি বলছে, ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটিকেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করেছে ইকোনমিস্ট তাদের রিপোর্টে। ইকোনমিস্ট বলছে যে শেখ হাসিনার সঙ্গে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর যেই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এবং বর্তমানে শেখ হাসিনা ভারতে তাদের অতিথি হিসাবেই সেখানে অবস্থান করছেন, এবং নির্বাচনের ঠিক মানে মার্কিন নির্বাচনের ঠিক আগে আগে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছিলেন, যে টুইটটি মূলত ভারতের সরকার যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, হিন্দু নির্যাতন নিয়ে কথা বলছে বা চাপ প্রয়োগ করছে, ঠিক সেই কথাগুলোই নরেন্দ্র মোদীর টুইটে এসেছে, এবং সেটি এখন ট্রাম্প প্রশাসন মানে সেই বক্তব্যটাকেই ধরে তারা কাজ করবে বলে ধারণা করা হয়। ফলে ইকোনমিস্ট তারা বলছে যে এই দুটি হচ্ছে তার একটা চ্যালেঞ্জ, মানে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার ক্ষেত্রে। যে প্রথমত ডোনাল্ড ট্রাম্প বৈদেশিক সহায়তার ক্ষেত্রে তার একটা রিজার্ভেশন আছে, তিনি চান এগুলোকে কমিয়ে ফেলতে, এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক সেটি ইউনূস সরকারকে বা অন্তর্বর্তী সরকারকে একটু মানে চাপের মধ্যে ফেলবে। এখন ভারতের সঙ্গে যে বিষয়টি, এটি এমনিতেই আমরা জানি যে এই সরকারের সঙ্গে ভারতের নানা দিক থেকে টানাপোড়েন আছে। বিশেষ করে এটি যে কেবলমাত্র শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক কিংবা বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের বিজেপি সরকারের সম্পর্ক, ঠিক সেই জায়গায় নয়। আপনাদের নিশ্চয় মনে আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে শেখ হাসিনার পদত্যাগের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে মানে ভারতের 7 সিস্টার অস্থির হয়ে যাবে এই ধরনের কিছু বক্তব্য দিয়েছিলেন, এবং বিভিন্ন সময় তিনি ভারতের বিরুদ্ধে কঠোর একটা অবস্থান নিয়েছিলেন। বিভিন্ন বক্তৃতায়, বিবৃতিতে তিনি সেটি প্রকাশ করেছিলেন। এখন অবশ্য অন্তর্বর্তী সরকার বা সরকারের উপদেষ্টারা ভারতের বিরুদ্ধে এখন আর তেমন জোরালো কোনো বক্তব্য দেন না, কিন্তু সেই বিষয়টি দুইটি দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা প্রশ্নবোধক জায়গায় ফেলে দিয়েছে। এবং ইকোনমিস্ট বলছে যে ভারতের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা বর্তমান সরকারকে নিয়ে তাদের যে টেনশনের যে জায়গাটা, সেই জায়গাটায় হচ্ছে প্রথমত ভারত মনে করছে যে বর্তমান সরকারের সময়ে সরকারি পৃষ্ঠপোষকতায় এখানে মানে ইসলামিস্ট এক্সট্রিমিস্টদের বিকাশ ঘটবে, যেটি ভারত মনে করে যে তাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। ফলে এটি নিয়ে ভারতের একটা রিজার্ভেশন তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ব্যাপারে। ভারতের আরও একটি রিজার্ভেশন আছে যে তারা মনে করছে যে এই সরকার অনেক বেশি চীনের প্রভাব বলয়ের মধ্যে ঢুকে যেতে পারে। এর বাইরে হিন্দু নির্যাতন নিয়ে ভারতের একটা কঠোর অবস্থান আছে, সেগুলো আপনারা জানেন যে বিভিন্ন সময়ে ভারত এগুলো নিয়ে প্রকাশ্যে কথাবার্তা বলেছে, সরকারের হস্তক্ষেপ চেয়েছে। ইকোনমিস্ট বলছে যে এই যে হিন্দু নির্যাতন, এটি নিয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটা টানাপোড়েনের একটা অবস্থা তৈরি হয়েছে, এবং ইকোনমিস্ট বলছে যে বাংলাদেশ সরকার বারবার ভারতকে আশ্বস্ত করার চেষ্টা করেছে যে বাংলাদেশে হিন্দুদের কোনো ধরনের ইনসিকিউরিটি হবে না, তাদের উপর কোনো ধরনের আক্রমণ হবে না, কিন্তু ভারত মনে করে যে এটি কেবল আশ্বস্ত করার বিষয় নয়, এটি ইন প্র্যাকটিক্যাল দেখানোর বিষয়।